1912 কোথায় সেশন হয়েছিল? বাকিপুরা। বাকিপুরাতে সেশন হয়েছিল। প্রেসিডেন্ট কে ছিলেন? আর.এন. মাধবকর, ইনি। এখানে কি হয়েছিল? 1 জানুয়ারি তত্ত্ববোধিনী পত্রিকায় পেপারে জনগণ মনটা পাবলিশড হয়। জনগণ মন, এটা এর আগের বছরই আমরা দেখেছিলাম, রবীন্দ্রনাথ গিয়েছিলেন। এটা পাবলিশড হয় এই পত্রিকায়। একটা শিরোনাম বেরিয়ে এসেছিল, সেটা ছিল ভারত বিধাতা শিরোনাম। এই পত্রিকার ভারত বিধাতা হেডলাইনে জনগণ মন পাবলিশড হয়েছিল। এটা লিখে নাও। আর কি জানতে পারি? ক্যাপিটাল কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর, এই উপলক্ষে দিল্লির রাজধানী মানে দিল্লির চাঁদনি চক মার্কেট যেটা রয়েছে, এই চাঁদনি চক মার্কেটে এই বিজয় উৎসব করছিলেন কে হাতির পিঠে উঠে? লর্ড হার্ডিঞ্জ। তিনি। তো তাকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করেছিল কে, বলতে পারবে? বাঙালি বিপ্লবী বসন্ত বিশ্বাস। বাঙালি বিপ্লবী ছিল বসন্ত বিশ্বাস। এই তিনি ব্যর্থ হন, এবং তবে এই কাজের মূল ষড়যন্ত্রী কে ছিল? মেইন কনস্পিরেটর ছিল রাসবিহারী। মেইন কনস্পিরেটর ছিল হচ্ছে রাসবিহারী বসু। তিনি ছিলেন মেইন কনস্পিরেটর। এটা লিখে নাও। হ্যাঁ স্যার, কমপ্লিট। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো, এই সালে একজন বিখ্যাত ব্যক্তি, তিনি কি করেছিলেন? কংগ্রেসে যোগদান করেছিলেন, কে বলতে পারবে? পাটনা সেশনে কে? এটা মাথায় রাখো, এই বছরই পাটনাতে আইএনসি তে জয়েন করেছিলেন জওহরলাল নেহেরু। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হয়ে গেলে বলবো, আমি পাল্টে দেবো। হ্যাঁ স্যার, ডান। ওকে, এরপরে আসি 1913। কোথায় সেশন হয়েছিল? করাচি। করাচিতে অধিবেশন বসেছিল। এই সালে কি দেখেছিলাম আমরা? গদর পার্টি তৈরি হয়েছিল।
গদর পার্টি ফর্মড এবং কোথায় হয়েছিল? সান ফ্রান্সিসকোতে, ইউএসএ। যার ফাউন্ডার ছিলেন কে? ফাউন্ডার মেম্বার লালা হরদয়াল। লালা হরদয়াল আর সোয়ান সিং ভাকনা। প্রেসিডেন্ট কে ছিলেন গদর পার্টির? গদর পার্টির প্রেসিডেন্ট ছিলেন সোয়ান সিং ভাকনা, লালা হরদয়াল নয় কিন্তু। এবং লালা হরদয়ালকে নিয়ে কোয়েশ্চেনও থাকে, মানে এটা নিয়ে কনফিউজিং, যে অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট কিন্তু সোয়ান সিং ভাকনা ছিলেন। আর সেক্রেটারি রাখা হয়েছিল কাকে? বারকাতুল্লাহ খানকে। বারকাতুল্লাহ খান ছিলেন সেক্রেটারি। আর এখান থেকে কি আসবে? এর প্রিভিয়াস নেমটা জানতে চায় যে এর অরিজিনাল নাম কি এই গদর পার্টির? অরিজিনাল নেম ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, মানে ইস্ট অ্যাসোসিয়েশন আর কি, ইস্ট ইন্ডিয়া নয়, ইস্ট অ্যাসোসিয়েশন। ইস্ট অ্যাসোসিয়েশন এটা। এই বছরই আমরা কি জানি? রবীন্দ্রনাথ টেগর নোবেল পেয়েছিলেন এটায়। এই বছরেই মোহাম্মদ আলী জিন্নাহ জয়েন্ট, কোথায় জয়েন করেছিলেন? মুসলিম লীগ। লিখে নাও। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার, কমপ্লিট। ভেরি গুড। তুমি একাই আছো নাকি? হ্যাঁ স্যার। আরে তো প্রিলিমস এর রেজাল্ট বেরিয়েছে, দিয়েছিলে বিসিএস? হ্যাঁ স্যার, দিয়েছিলাম। হয়েছে? না স্যার, হয়নি। মানে কত ছিল, মানে কত যারা ছিল হিসাব করে? অনেকে কিন্তু ভুলভালও আছে যে কাট আপ ক্লিয়ার আমার করেছে অথচ নাম নেই। স্যার, আমার আমার আইডিয়ায় আমার 10 হওয়া উচিত মাইনাস হয়ে, কিন্তু আমি জানি না। এবার আমি তো বাড়িতে নেই, বাড়ি গিয়ে কোয়েশ্চেন মিলিয়ে আমি দেখবো, কিন্তু কি বা করবো আর। আমার হিসেবে 110 আমি হিসেব করেছিলাম। তো আমি মনে করেছিলাম 130 কাট অফ দেখাচ্ছে, তাহলে হয়তো হবে না। কিন্তু এত কম কাট অফ এসছে, তবুও কেন হলো না বুঝতে পারছি না। হ্যাঁ, এটা ভুল, অনেকের হয়নি, অনেকে কাট আপের থেকে বেশি নাম্বার পেয়েছে কিন্তু বাট ক্লিয়ার করেনি। জেনারেল কাস্ট তো নাকি? ওবিসি বি স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যদিও ওবিসি এ বি আর জেনারেল সবারই একই কাট আপ এসছে। হ্যাঁ স্যার, একই এসছে দেখলাম। দেখো, ঠিক আছে, দেখা যাক পিএসসি কি করে। আচ্ছা, 1914, এটা ম্যাড্রাস অধিবেশন। এখানে প্রেসিডেন্ট ছিলেন কে? ভূপেন্দ্রনাথ বাসু। ভূপেন্দ্রনাথ বাসু। এই সময় গান্ধীজি খুব ফেমাস হয়ে যায়, তার কারণ গান্ধীজির যে সাউথ আফ্রিকাতে যে মুভমেন্ট করছিলেন সত্যাগ্রহ, সেটা সফলতা লাভ করেছিল, মানে ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট।
কারণ সে দেশে কি হয়েছিল, ভারতবাসীদের কি করা হয়েছিল, মানে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছিল না যারা ভারতীয়রা। তো তার বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ চালিয়েছিলেন সাউথ আফ্রিকা, সেটা খুব জনপ্রিয়তা লাভ করে। তো সেখানে সরকার বাধ্য হয়ে এখানে জানিয়ে দেন কি ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট পাস করে। ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট পাস হয়ে যায়। এই রিলিফ অ্যাক্ট পাস হয়ে জানিয়ে দেয় অন্যায়ভাবে ভারতীয়দের অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা করা যাবে না। এটা গান্ধীজির জন্যই সম্ভব হয়েছিল। আর কি হয়েছিল এখানে, এখানে অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত তিনি প্রথমবারের জন্য ফার্স্ট টাইম হোম রুল আন্দোলনের কথা বলেছিলেন, হোম রুল মুভমেন্টের কথা জানিয়েছিলেন। আচ্ছা, তার লেখা দুটো বই খুব ইম্পর্টেন্ট, একটা কমনওয়েলথ, আর একটা কি নিউ ইন্ডিয়া। কমনওয়েলথ আর নিউ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট পপুলার বই, এই দুটো। আচ্ছা লিখে নাও আগে, আচ্ছা এখানেই লিখে দিচ্ছি। আচ্ছা, এই সময় গোখলের অনুরোধে, গোখলের অনুরোধে গান্ধীজি পাকাপাকি ভাবে গান্ধী রিটার্ন ইন্ডিয়া ভারতে রওনা দিয়ে দিয়েছিল। এই একটা 1914-তে তিনি সাউথ আফ্রিকা থেকে বেরিয়ে আসেন ভারতের উদ্দেশ্যে, যদিও পরের বছর 15-তে পৌঁছান। এখানেই তোমার দুটো জাপানি জাহাজ ছিল, কোমাগাতা মারু আর তোসা মারু, জাপানি জাহাজের ইনসিডেন্ট হয়। কোমাগাতা মারু, কোমাগাতা মারু ইনসিডেন্ট বা তোসা মারু, যার মেন চক্রী কে ছিল, মেন লিডার ছিল এই কোমাগাতা মারু, গুরজিৎ সিং। এই কোমাগাতা মারু ইনসিডেন্ট। তো গান্ধীজি পাকাপাকি ভাবে সাউথ আফ্রিকা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন, ব্যাস এটা পড়লেই হবে। হ্যাঁ স্যার, কমপ্লিট। আচ্ছা, চলো এবার আমরা দেখবো 1925, 1925, এটা বম্বে সেশন। প্রেসিডেন্ট ছিলেন এসপি সিনহা। কে এই ব্যক্তি? ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ ল মেম্বার ইন ভাইসরয়েজ এক্সিকিউটিভ কাউন্সিল। প্রথম ভারতীয় হিসাবে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সুযোগ পাওয়া ব্যক্তি, তিনি প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, এটা 1925 লিখে ফেলেছে, এটা 15 হবে। হট, 15। আচ্ছা, 9 জানুয়ারি গান্ধীজি চলে আসে, ভারতে পৌঁছায়, কেম টু ইন্ডিয়া। এবং এই ডেটাকে আমরা কি ডে হিসেবে সেলিব্রেট করি? এনআরআই ডে। এই ডেটাকে আমরা এনআরআই ডে হিসাবে সেলিব্রেট করি। এই তার ভারতে আসার এই দিনটাকে 21শে ফেব্রুয়ারি রাসবিহারী বসু
রাসবিহারী বসুর নেতৃত্বে একটা বৈপ্লবিক গণ অভ্যুত্থান সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মানে কি করা হয়েছিল, যে সবাই মিলে ঠিক করা হয়েছিল যে ব্রিটিশ কাছারি, অফিস, আদালত এগুলোতে লুট করা হবে। তো এরকম একটা গণ অভ্যুত্থানের চিন্তা ভাবনা রাসবিহারী বসু নিয়েছিল। সেখানে বাঘা যতীন থেকে শুরু করে সবাই ছিল, এবং সবাইকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং ডেটটা ছিল 21শে ফেব্রুয়ারি। তো এই দলে একজন বিশ্বাসঘাতক ছিল, যার নাম হচ্ছে কৃপাল সিং। তিনি গোপনে সমস্ত সংবাদটা ব্রিটিশদের জানিয়ে দেয়, এবং এর ফলে ব্যাপক শুরু হয়ে যায় ধরপাকড়, এবং যে অভ্যুত্থানটা বা যে পরিকল্পনাটা প্ল্যানিং করা হয়েছিল সেটা ভেস্তে যায়, কার্যকরী হয়নি এই কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায়। তখন রাসবিহারী বসুর নামে লুকআউট নোটিশ জারি হয়ে যায়। তখন তিনি কি করেন, রাসবিহারী বসু তখন ছদ্মবেশে, কি নাম নেন, পিএন ঠাকুর ছদ্মবেশে কলকাতার খিদিরপুর, নাম শুনেছো? খিদিরপুর, এই খিদিরপুর থেকে কাইকামারু নামক জাহাজে তিনি জাপানে পালিয়ে যান। এই কাইকামারু নামক জাহাজে পিএন ঠাকুর ছদ্মনামে খিদিরপুর থেকে তিনি জাপান চলে যান। এত দূর অব্দি লেখো, তারপরে বাকিটা বলছি। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, এর পরের ঘটনাটা দেখো। এর পরের ঘটনা কি হয়, 18 মার্চ কি হয়, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট চালু হয়। এই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট চালু করে এখানে শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। এই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট বলে দেওয়া হয় যে এই অ্যাক্টের কি করা হবে না, যে কোনো ব্যক্তিকে আর কি অ্যারেস্ট করে নেওয়া হবে উইথাউট কোনো নোটিশ না জারি না করেই। তো এই একটা বিদ্রোহ মানে দমনমূলক আইন ছিল। আর কি হয়, 9 সেপ্টেম্বর ওড়িশাতে বুড়িবালামের যুদ্ধ হয়, ব্যাটেল অফ বুড়িবালাম। নাম শুনেছো? হ্যাঁ স্যার। কি হয়েছিল? কি নিয়ে যুদ্ধটা? স্যার মনে নেই। দেখো, এই বুড়িবালামের যুদ্ধ যেটা হয়েছিল খুব ইম্পর্টেন্ট এটা অ্যাকচুয়ালি। বাঘা যতীন। হ্যাঁ, কি হয়েছিল একটু শুনি। ওই স্যার রাইট অফ বিল্ডিং এ অ্যাটাক করেছে। বাহ, আসো তোমাকে একটু নোবেল দিই।
নোবেল নেবে? বাঘাযতীন কবে রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছে গো? রাইটার্স বিল্ডিং এর কিছু একটা ঘটনা ছিল, মনে পড়ছে না স্যার আপনার। একদমই রাইটার্স বিল্ডিং এর ঘটনা নয়, বললেই হলো রাইটার্স বিল্ডিং এর ঘটনা। উড়িষ্যার বুড়িবালামের তীরে বাঘাযতীন এবং তার বন্ধুরা মিলে কি করতে গেছিল? ম্যাভেরিক নামক জাহাজ থেকে অস্ত্র উদ্ধার করতে গেছিল। এটা হচ্ছে বুড়িবালাম নদীর নাম। তো ঘটনা হচ্ছে কি, সবাই সব দিক দিয়ে ছড়িয়ে গেছে। তো উড়িষ্যা রিজিয়নের দায়িত্বে কে ছিল? মূলত ছিল হচ্ছে বাঘাযতীন এবং তার সেই 4 জন বন্ধু। কে কে ছিল যেন? চিত্তপ্রিয়, জ্যোতিষ, নীরেন আর যোগেশ। ঠিক বললাম তো? চিত্তপ্রিয় না, ভুল বললাম। চিত্তপ্রিয়, মনোরঞ্জন, নীরেন আর জ্যোতিষ, এই ছিল। আর বাঘাযতীন, এই 5 জন ছিল। তো তাদেরকে ছিল, তারা কি ম্যাভেরিক নামক জাহাজ আসবে, সেখান থেকে তারা অস্ত্র উদ্ধার করতে যাবে। তো বাঘাযতীন সমেত তার এই 4 বন্ধু যখন বুড়িবালামের তীরে উপস্থিত হয়, অলরেডি এই সময় কলকাতার যে পুলিশ কমিশনার ছিল কুখ্যাত টেগার্ট সাহেব, এই টেগার্ট তাদের পিছু ধাওয়া করে। তো বুড়িবালামের তীরে এই 5 জনের সাথে টেগার্ডের পুলিশের লড়াই বাঁধে। সেই লড়াইয়ে এই 5 জনই মারা যান। তো এইটাই ছিল বুড়িবালামের যুদ্ধ, যেখানে বাঘাযতীন এবং সহ তার 4 বন্ধুর মৃত্যু হয় এবং সেই কুখ্যাত টেগার্ট সাহেব। আর এই টেগার্ট সাহেবকেই পরবর্তীকালে তোমার হত্যা করতে গেছিল কে? গোপীনাথ রায়। ঠিক আছে, যদিও তিনি বিফল হয়, তার ফাঁসি হয়। তো এই হচ্ছে এখানকার ঘটনা। আর কি? আর এখান থেকে তুমি বলতে পারো মদন হিন্দু মহাসভা কে গড়ে তোলে? হিন্দু মহাসভা গড়ে ওঠে মদন মোহন মালব্য। তাকে আমরা কি বলি? সাম্প্রদায়িকতার জনক, হিন্দু সাম্প্রদায়িকতার জনক বলা হয়। এটা লিখে রাখো। স্যার রাইটার্স বিল্ডিং এর ঘটনাটা কি ছিল স্যার? ওরা অলিন্দ যুদ্ধ গো, অলিন্দ যুদ্ধ, যেখানে কারা গেছিল? ওরা অলিন্দ যুদ্ধের কথা বলছে, যেটা 1930 সালে হয়েছিল। আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ ওখানে কারা ছিল? বিনয় বাদল দীনেশ ছিল না? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। গুলিয়ে ফেলেছে। ওখানে বিনয় বাদল দীনেশ ছিল। এখানে তো এটা তো বুড়িবালাম। এটা লিখে রাখবে কিন্তু। তাকে হিন্দু সাম্প্রদায়িকতার জনক বলে মদন মোহন মালব্যকে। আর তিনি কি নামে পরিচিত? মহামান্য। এই